ব্যারিস্টার রফিকুল হক, আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমার কথা। আমরা যেটি বলছিলাম যে আমাদের বিজয় এবং এই বিজয়ের মাসে আমরা 15ই ডিসেম্বর হরতাল দেখেছি, গত 20 দিন ধরে সহিংসতা দেখছি, গত 1 বছর ধরে সহিংসতা দেখছি এবং আরো 72 ঘন্টার অবরোধ আছে। আমরা জানি না আরো কত মানুষের মৃত্যু। পৃথিবীর খুব কম দেশই আছে যারা দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশেরই গৌরব রয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম দ্বিধা বিভক্তি। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, যারা দেশের স্বাধীনতার বিপক্ষে থাকে, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকে, সেই রাজনৈতিক দলের কি আসলে এদেশে রাজনীতি করার অধিকার আছে বলে আপনি মনে করেন? অধিকার নেই। যারা দেশকে বিশ্বাস করে না, দেশের জন্মকে বিশ্বাস করে না, তাদের এদেশে থাকার কোনো অধিকার নাই। এই যে অবরোধ দিচ্ছে, এই যে হরতাল বাদ দিয়েছে, আজকে একটু আগে আবার অবরোধ দিল, কি জন্য অবরোধ দিল? দেশের যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ইন্ডাস্ট্রিয়াল কন্ডিশন সব ডিটোরেট করে যায়, বন্ধ হয়ে যায়, দেশ চলবে কি করে? গতকালই বিজনেসম্যানরা সমস্ত সাদা ফ্ল্যাগ নিয়ে বললো যে তোমরা অবরোধ এবং সন্ত্রাস বন্ধ করো। আজকে সঙ্গে সঙ্গে একটু আগে খালেদা জিয়া অবরোধ দিয়েছে। এইভাবে তো দেশ চলে না। আমরা শান্তি চাই, আমাদের কথা বাদ দেন, সাধারণ লোককে জিজ্ঞেস করেন, তারা বলে দেশের শান্তি চাই। এই অশান্তি আর সহ্য হচ্ছে না। ব্যারিস্টার রফিকুল হক, আপনি বলছেন যে তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, কিন্তু আপনি যে রাজনীতিতে যে কখন কি ঘটে, যারা ক্ষমতায় থাকে আপনি সে প্রসঙ্গে বলছিলেন, বা যারা ক্ষমতার বাইরে থাকে, রাজনৈতিক দলগুলো কখন কি করে বসে আমাদের জানা নেই, কিন্তু যারা দেশের স্বাধীনতার বিপক্ষে আছে সেই দলগুলোকে নিয়ে যখন যারা ভোটের রাজনীতি, জোটের রাজনীতি বা নির্বাচনের রাজনীতি করে, তখন কি তাদের সেই স্বাধীনতার বিপক্ষের শক্তিকে আরো উৎসাহিত করা হয় না? ডেফিনেটলি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি স্পষ্টভাবে বলা দরকার, জামাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এবং এই যে জামাত বা জামাতপন্থী যারা, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা বিএনপি সোজা ভাষায় বলে দেওয়া দরকার। আমরা তাহলে আমরা বুঝতে পারি বিএনপি কাদের সঙ্গে আছে, কাদের সঙ্গে নেই। ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং সৈয়দ শামসুল হক, এখন যে আপনারা বলছেন কিসের জন্য অবরোধ আপনারা জানেন না, এখন যে আন্দোলন চলছে তাতে আসলে জনসম্পৃক্ততা কতটুকু আছে বলে আপনারা মনে করেন? আমার তো মনে হয় নেই। আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি নেই, কারণ তাদের জনজীবন বিপর্যস্ত হচ্ছে, তাদের ভাত কাপড়ে টান পড়ছে, তাদের স্বাস্থ্য, শিক্ষা, সন্তান, ভবিষ্যৎ সমস্ত কিছু নিয়ে টান পড়ছে। জনসাধারণ নেই এই অবরোধ, এই হরতাল, এই অগ্নিকাণ্ডের সঙ্গে নেই। আমি সৈয়দ শামসুল হকের সঙ্গে ফুললি এগ্রি করি, এবং যারা এই সমস্ত ডাক দিচ্ছে, কাল সকাল 10টার সময় দেখবেন তখন তারা ঘুমাচ্ছে। দেশে ডাক দিয়ে দিল, আচ্ছা তারা ঘুমাচ্ছে 10টা 12টা পর্যন্ত। এইরকম এদের সঙ্গে মানুষের সঙ্গে এদের সম্পর্ক নেই। মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতো তাহলে এই ধরনের হরতাল বা অবরোধ এই করতে পারতো না। ব্যারিস্টার রফিকুল হক, আপনি বলছেন যে যারা অবরোধ হরতাল দিচ্ছে তাদের সাথে দেশের মানুষের সম্পর্ক নেই, এবং এই এখন যে সন্ত্রাস সহিংসতা চলছে এর পেছনে আসলে কারণটি কি, সেই প্রসঙ্গে আমি আসবো। আমি তাহলে আপনাকে একটা বিষয় একটু জানতে চাচ্ছি। আপনি বাংলাদেশে অনেক বড় বড় মামলার আইনজীবী, এবং আপনি শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সহ নানা রকম মামলা পরিচালনা করেছেন। এই মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত তারা আপনাদের কাছে আইনি সহায়তা চাইতেই পারে, আপনি যেহেতু অনেক বড় আইনজীবী, কিন্তু আপনারা তাদের পাশে দাঁড়াননি। কিন্তু বিএনপির অনেক সিনিয়র নেতাকে আমরা দেখেছি যারা পেশায় আইনজীবী, তারা এই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের পাশে এসে দাঁড়িয়েছেন, আইনি সহায়তা দিয়েছেন। তারা বলেছেন এই ক্ষেত্রে যে পেশাগত কারণে তারা এটি করেছেন। এমনকি আমাদের ৭১ সংযোগে এর আগে ৭১ মঞ্চেও এসে বলেছেন। আসলে পেশার কি কোনো রকম কোনো নৈতিকতা থাকবে না? না, ডেফিনেটলি থাকবে। আমি এটা বিশ্বাস করি না। যারা দেশের শত্রু তাদেরকে প্রোটেক্ট করতে হবে, তাদেরকে ডিফেন্ড করতে হবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। আমার কাছে আমার বাড়ির নাম্বার 47, আর জামাতের শিবিরের বাড়ি হচ্ছে 49, আমার পাশের বাড়ি। তারা তো সাহস পায় না আমার কাছে আসতে, কারণ তারা জানে যে আমি কখনোই তাদের পাত্তা দেবো না, এবং আসতে তাদের এগেনস্টে যাবো। আবারও যদি সহিংসতা প্রশ্নে চলে আসি, কারণ আমরা একটা সহিংস দেশের মধ্যে এখন আছি, আমাদের সেই বাংলাদেশ, সেই চেতনার বাংলাদেশ এখন কোন অবস্থানে যে পৌঁছেছে। এবং ব্যারিস্টার রফিকুল হক, আপনি বলছিলেন যে একটি সুষ্ঠু নির্বাচন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কি আসলে কি মনে করেন সহিংসতার পেছনে, এই যে একটি বছর ধরে যে সন্ত্রাস চলছে, সহিংসতা চলছে, এবং গত 20 দিনে যেটি ভয়াবহ আকারে দাঁড়িয়েছে, এর পেছনে মূল কারণ কোনটি? নির্বাচন নাকি মানবতা বিরোধী অপরাধের বিচার? না, সহিংসতার পিছনে আছে জামাত শিবির। এটা কেউ সাহস করে বলে না। আমি বলছি যে এই যত সহিংসতা দেখছেন এর পিছনে আছে জামাত আর শিবির, আর কেউ না। তাহলে সহিংসতার কারণ তো আসলে জামাত শিবিরের মূল উদ্দেশ্যটা কি?
জামাত শিবিরের উদ্দেশ্য বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, যাতে এই বাংলাদেশ সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, একটা সারা পৃথিবীর মধ্যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে যাতে এস্টাবলিশ না করতে পারে, সিকিউলার অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রি, সেইটা করার জন্য যত ষড়যন্ত্র এদের। রফিকুল হক, আপনি বলছেন যে এই সহিংসতার পেছনে দায়ী হচ্ছে জামাত, কিন্তু জামাতের সাথে জোটবদ্ধ রাজনীতি করছে একটি বড় রাজনৈতিক দল এবং দেশে আমরা দিনের পর দিন অবরোধ হরতালের মধ্যে অবরুদ্ধ হয়ে আছি। তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? আমার মনে হয় আমাদের সবার উচিত জামাত এবং শিবিরকে প্রতিরোধ করা, ব্যক্তিগতভাবে, সামগ্রিকভাবে এবং অ্যাজ এ হোল সবাই মিলে প্রতিরোধ করা। তাদেরকে কোন রকম এনকারেজ করলে হবে না। আর বিএনপিকে সোজা কথায় বলতে হবে, বিএনপি জামাতের সঙ্গে আছে কি নেই তাকে সোজাসুজি বলতে হবে। এই আমি প্রশ্ন করলাম বিএনপিকে, বিএনপি তো শুনছে, সে বলুক যে জামাতের সঙ্গে আছে কি নেই। জামাতের সঙ্গে যে বিএনপি থাকে তা কেউই বিএনপির সঙ্গে কেউই থাকবে না। কিন্তু বিএনপি তো বলে এটি ভোটের রাজনীতি, জোটের রাজনীতি, নির্বাচনের রাজনীতি। যেহেতু তারপরে যে জামাতের নিবন্ধন বাতিল হয়ে গেছে, তারপরেও তারা বলছে ভোটের রাজনীতি। তারা তো বলবে তাদের স্বার্থ রক্ষা করার জন্য, কিন্তু আমি যেমন সামনাসামনি বললাম, সে বলুক জামাতের সঙ্গে তারা এখনো আছে কিনা, তাহলে নেক্সট ইলেকশনে বুঝতে পারবে। আপনি কি এখনো মনে করেন ব্যারিস্টার রফিকুল হক যে ইলেকশন সব দল অংশগ্রহণ করলেই জামাত আসলে সহিংসতা বন্ধ করে দিবে এই দেশে? যদি সব দল ইলেকশনে পার্টিসিপেট করতে পারে এবং তাদের তো থাকবে কি করবে না করবে তাদের থাকবে, সেখানে যদি তারা বলে জামাতের সঙ্গে তারা আছে, তাহলে আমরা বুঝতে পারবো, আমরা তাদেরকে ভোট দেবো না।